আসসালামু আলাইকুম 780 পয়েন্টের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে দেখানো হয়েছিল সিলেকশন টুলের কাজ কি এবং রেক্টেঙ্গেল টুল দিয়ে কিভাবে বক্স বানাতে হয়। আজকে দেখাচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কি করা যায়। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি সেটা আজকে দেখাচ্ছি। আমি প্রথমেই তিনটা শেপ বানিয়ে নিয়েছি। প্রথমটা লাইন সেগমেন্ট টুল দিয়ে বানানো। যদি লাইন সেগমেন্ট টুল দিয়ে কোনো একটা লাইন বানাতে চান তাহলে ক্লিক করে টান দেবেন সেদিকে যেদিকে আপনি লাইনটা বানাতে যাচ্ছেন। আর যদি লাইনটা সোজাভাবে করতে চান তাহলে অবশ্যই কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরতে হবে, তাহলে লাইনটা সোজাভাবে যাবে। আমরা যে লাইনটা তৈরি করেছি এই লাইনের শুরুতে এবং শেষে দুইটা ছোট ছোট বক্স দেখতে পাচ্ছি। এই বক্স দুইটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট বলা হয়। এখন আমরা এই দুইটাকে যদি স্পষ্টভাবে দেখাতে চাই বোঝার জন্য, তাহলে আমি স্ট্রোকটা 0 করে দিচ্ছি। এই অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা লাইনটাকে ছোট বড় করতে পারি এবং দুই অ্যাঙ্কর পয়েন্টে যে সমান একটা লাইন আছে এই লাইনটাকে বলা হয় পাথ। এখন আমরা লাইনটাকে আবার স্ট্রোক দিয়ে দিচ্ছি দেখার জন্য। আমরা যখন লাইনটাকে ছোট বড় করতে যাব তখন আমরা সিলেকশন টুল দিয়েও করতে পারবো এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা লাইনটাকে ছোট বড় করতে পারি। লাইনটাকে ছোট বড় করতে হলে এর শুরুতে অথবা শেষে যে দিকটা আমরা কমাতে যাচ্ছি বা যে দিকের স্থান পরিবর্তন করতে চাই সেই সাইডটা সিলেক্ট করতে হবে। যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই সাইডটাকে সিলেক্ট করতে যাব তখন এখানে লেখা দেখাবে অ্যাঙ্কর, অর্থাৎ এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এটাকে যখন সিলেক্ট করলাম বা ক্লিক করলাম, করার পরে আমরা যে কোনো দিকে এটাকে বাড়া কমা করতে পারি, যে কোনো দিকে এটাকে রাখতে পারি, আবার পূর্বের অবস্থানেও আনতে পারি। এখন আমি দেখাবো এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে একটা বক্সের কোনো একটা সাইড ডিলিট করা যায় বা কম বেশি করা যায়, সেটা আমরা এখন দেখাই। আমি একটা বক্স এঁকে রেখেছি আগে থেকেই, এটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আঁকা যায়। আমরা এখন বক্সটাকে যখন আমি ছোট বড় করতে চাবো বা বক্সটার কোনো একটা সাইড কম বেশি করতে চাবো তখন আমরা আগে করতাম কি সিলেকশন টুল ইউজ করতাম। সিলেকশন টুল ইউজ করলে আমাদের বক্সটা ছোট বড় করা যেত, কিন্তু কোনো একটা সাইড যদি আমরা ছোট বড় করতে চাই বা কোনো একটা সাইড যদি একটু আমরা অন্য রকম করতে চাই তাহলে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে সেই সাইডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি টেনে যে কোনো দিকে নিতে পারি। এখন যদি উপরে নিতে হয় উপরে, কম বেশি এটা দিয়ে করা যাবে। এখন নিচের সাইডটা যদি কম বেশি করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করতে হবে, তারপর এভাবে কম বেশি করা যাবে। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করব তখন অবশ্যই আমাদের স্মার্ট গাইডটা চালু রাখতে হবে। স্মার্ট গাইড চালু রাখলে হবে কি, আমরা যে কাজটা করব এটা আমাদের কাজটা আরও সহজ করে দিবে। আমরা সহজে বুঝতে পারবো কোনটা সমান এবং কোনটা বাঁকা, সেটা আমরা সহজে বুঝতে পারবো। এটা চালু করতে হলে অবশ্যই উপরে যে ভিউ লেখা আছে এই ভিউয়ে যাইতে হবে। ভিউয়ে যাওয়ার পর এখানে স্মার্ট গাইড লেখা আছে, অথবা কন্ট্রোল ইউ দিলেও স্মার্ট গাইডটা চালু হবে। অবশ্যই স্মার্ট গাইডটা চালু রাখতে হবে। স্মার্ট গাইড চালু রাখলে আমরা সোজা বা বাঁকা এটা বুঝতে পারি। যেমন আমি নিচে যদি এখন কম বেশি করতে যাই, এই যে আমাদের একটা পিঙ্ক কালার একটা লাইন আসছে, এই পিঙ্ক কালার লাইনটাই স্মার্ট গাইডের। এজন্য আমরা সহজে বুঝতে পারছি যে আমাদের লাইনটা সোজা হয়েছে কিনা। এবং আমি যদি আরেকটু নিচে আনি উপরে আনি তাহলেও এটা ঠিক থাকতেছে, আর আমি যদি একটু ডানে বামে করি তাহলে ওটা চলে যাবে। তার মানে স্মার্ট গাইড আমাদেরকে গাইড করবে, আমাদের কাজটাকে সহজ করে দেবে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা নতুন একটা বক্স তৈরি করে নিই। আমরা কোনো একটা বক্সের যদি সিলেকশন টুল নেওয়া অবস্থায় সিলেক্ট করে সাইডে ছোট ছোট সার্কেলগুলো টান দেই, বক্সটার কর্নারগুলো কার্ভ হয়ে যাবে। আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী আমরা করে নিতে পারি। কিন্তু আমরা যদি কোনো এক সাইড করতে যাই বা কোনো একটা নির্দিষ্ট সাইড, দুইটা সাইড তিনটা সাইডে আমরা করতে যাই, তাহলে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল আমাদেরকে ব্যবহার করতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা সাইড বা দুইটা সাইড যে কোনোভাবে আমরা সিলেক্ট করতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই বক্সের একটা সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যে সার্কেলটা আসলো এই সার্কেলটা দেখেন আর কোনো দিকে নাই। আমি যেই সাইডটাতে ক্লিক করব সেই সাইডটাতেই আসবে। এখন যদি আমি উপরের সাইড দুইটাতেই শুধু ক্লিক করি, উপরের সাইড দুইটা যদি আমি একসাথে সিলেক্ট করি তাহলে এইভাবে ক্লিক করে টান দিতে হবে, উপরের দুইটা সাইড একবারে সিলেক্ট হইল। এখন আমি যদি এটাকে কার্ভ করতে চাই কার্ভ করতে পারি। আর আমি যদি একটা সাইড করতে চাই তাহলে অবশ্যই একটা সাইডে ক্লিক করব, একটা সাইডে ক্লিক করার পরে টান দিলে এই একটা সাইড হবে। আবার আগের অবস্থায় এভাবে ফেরত আনতে পারবো।
এখন আমি যদি এই সাইডের একটা সাইড সিলেক্ট করতে চাই এবং নিচের একটা সাইড সিলেক্ট করতে চাই, তাহলে পুরো বক্স একবারে এইভাবে সিলেক্ট করা যাবে না। এভাবে করলে সবগুলো একসাথে হবে। তখন কি করতে হবে, যে কোনো একটা সাইড আগে সিলেক্ট করতে হবে। একটা সাইড আগে সিলেক্ট করার পরে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরতে হবে। শিফট বাটন প্রেস করে ধরে দ্বিতীয় সাইডটাতে ক্লিক করতে হবে। এখন আমরা যদি কার্ভ করি, এই দুই সাইড শুধু হচ্ছে, বাকিগুলো আর হবে না, বাকিগুলোতে আর কোনো রকম সমস্যা করবে না। এখন আমি আরও কিছু কাজ দেখাচ্ছি, যেমন আমরা 3টা এখন ঘর বানাই নেব দেখার জন্য। এখন আমি এটাকে কপি করে 3টা করব, তাহলে অবশ্যই আমাকে সিলেকশন টুল নিতে হবে। নেওয়ার পরে কিবোর্ডের শিফট বাটন প্রেস করব, সাথে অল্টার, দুইটা একসাথে ধরে এর নিচে আনলাম। একটা কপি হলো। এখন এটাকে আবার আরেকটা করব, আবার শিফট এবং অল্টার ধরে ডান দিকে নিলাম। মোট 3টা বক্স হলো। এখন এটাকে দিয়ে আমি একটা বাক্স বানাবো। সেটা কিভাবে করব দেখাচ্ছি। প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। এখন উপরের বাক্সটার উপর দুইটা একসাথে সিলেক্ট করলাম, করার পরে ক্লিক করে টান দিলাম। টান দেওয়ার ফলে এটা বাঁকা হয়ে গেল। এখন আবার এই দিকেরটাতে ডান দিকের বাক্সটা বাঁকা করে ওটার সাথে আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এখন এটা একটা বাক্সর মতন লাগতেছে। এখন আমি যদি এটাকে আবার ছোট বড় করতে চাই, লম্বাটাকে হাইট অথবা ওয়াইডকে ছোট বড় করতে চাইলে আমাদের সিলেকশন টুল দিয়ে যদি আমরা করতে চাই, তাহলে দেখেন কম বেশি হবে। এভাবে যদি আমরা সিলেক্ট করি কম বেশি হবে, এবং পুরোটাকে যদি একসাথে সিলেক্ট করেও আমরা ছোট বড় করতে চাই, তাহলে আমাদের শেপটা নষ্ট হয়ে যাবে। এখন করতে হবে কি, যদি আমরা ছোট বড় করতে চাই সেক্ষেত্রে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে। নেওয়ার পরে নিচটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন ক্লিক করে উপরের দিকে টানবো এবং সাথে শিফট ধরবো। শিফট না ধরলে আবার যে এরকম কম বেশি হয়ে যাবে। শিফট ধরে যখন উপরের দিকে টানবো তখন অবশ্যই সব দিক মেনটেন করে উপরের দিকে উঠবে। এখন আমি এই বক্সটাকে সুন্দর একটা শেপ দিতে যাচ্ছি, দেখাচ্ছি কীভাবে করতে হয়। এই বক্সটাকে আমি কপি করে নিই। কিবোর্ডে কন্ট্রোল ধরে সি প্রেস করেছি। কন্ট্রোল ধরে সি দিলে কপি হবে, আবার কন্ট্রোল ধরে আমি যদি বি দেই তাহলে ওর উপরেই আবার পেস্ট হবে। এখন পেস্ট করলাম, করার পরে এটাকে আমি এখন সাইডে সরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর সাইজ অল্প একটু আমি বড় করে দেই। বড় করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমি ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু সব আলাদা আলাদা বক্স, এগুলো সব একসাথে না। আমরা যদি একসাথে করতে চাই তাহলে অবশ্যই গ্রুপ করে নিতে হবে। করার পরে আমি এটাকে নিয়ে এসে এর উপরে বসালাম, এবং বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর ভিতরে যেন কালারটা নো ফিল থাকলে এরকম দেখা যাবে। এটাকে আমি সাদা করে দিলাম। সাদা করার পরে এটা যেহেতু নিচে ছিল, সেদিন আমি বলেছিলাম যে অ্যারেঞ্জ টু ব্যাক দিলে নিচে চলে যায়, কিন্তু আমি এটাকে এখন উপরে তুলে আনবো। ব্রিং টু ফ্রন্টে দিলাম, এখন এটা উপরে চলে আসলো। এখন এটা একটা বক্স লাগতেছে এবং বক্সের এটা একটা ঢাকনা। এখন বক্সটাকে আমি আরেকটু রিয়েলিস্টিক বানানোর জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পরে বাম সাইডটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে ক্লিক করে টান দিয়ে বক্সটাকে আরেকটু বাঁকা করে দিলাম। এখন বক্সটাকে আরও বেশি রিয়েলিস্টিক লাগতেছে। এখন আমরা যদি বক্সটাকে আবার খাটো করতে চাই তাহলে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে, নিয়ে নিচে সিলেক্ট করতে হবে এভাবে ক্লিক করে। করার পরে আমি এভাবে মাউস দিয়ে উপরের দিকে উঠিয়ে দিতে পারি, তাহলে বক্সটা এখন খাটো হয়ে গেল। যদি আবার লম্বা করতে চাই তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে, নেওয়ার পরে আবার ক্লিক করে নিচের দিকে আমরা টান দিলে বক্সটা আবার লম্বা হয়ে যাবে। আর যদি আমরা কখনো সিলেকশন টুল দিয়ে এই কাজটা করতে যাই তাহলে বক্সটা নষ্ট হয়ে যাবে। কীভাবে নষ্ট হবে দেখাচ্ছি। এভাবে যখন আমি সিলেক্ট করলাম এবং ছোট করতেছি তখন দেখবেন এই যে এই সাইডগুলো মিলতেছে না, এই সাইডগুলো মিলবে না, কারণ এটা অনেকটা থ্যাবড়ো হয়ে যাচ্ছে, এবড়ো থ্যাবড়ো হয়ে যাবে, তখন এটা মিলবে না, দেখতে খারাপ লাগবে। এ ধরনের কোনো কিছু যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে। নেওয়ার পরে যে সাইডটা থেকে ছোট করতে চাই সেই সাইডে অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্লিক করে উপরের দিকে টান দিব, তাহলে ছোট হয়ে গেল। আর এখন যদি আমরা উপরের দিকটা বাড়াতে চাই তাহলে উপরের দিকটা এভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করে উপরের দিকে টান দিব, তাহলে বড় হয়ে গেল। এখন আমরা আসি রাউন্ড একটা শেপ নিয়ে। এখন রাউন্ড একটা শেপের কাজ দেখাচ্ছি কিভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ড শেপের কম বেশি করা যায়। আমরা এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, নেওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করলাম। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি কয়েকটা হ্যান্ডেল তৈরি হয়ে গেছে।
আমরা যদি এখন হ্যান্ডেলটাকে ক্লিক করে কম বেশি করি তাহলে দেখবেন আমাদের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইডের হ্যান্ডেলগুলোকেও আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আমাদের যে রাউন্ড শেপটা এখানে আছে, এই রাউন্ড শেপটাকে আমি যদি এখন স্কোয়ারের মতন করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অ্যাঙ্করগুলোর কাজ করতে হবে। আমাদের এখানে যে রাউন্ড শেপটা আছে এটাতে 4টা অ্যাঙ্কর ব্যবহার করা হয়েছে। এই 4টা অ্যাঙ্কর ব্যবহার করে রাউন্ড শেপটা তৈরি হয়েছে আর কি। তো আমরা যদি এটাকে স্কোয়ার করতে যাই তাহলে আমাদের নিতে হবে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল সবসময় থাকে পেন টুলের ভিতরে। যেমন বাম দিকে যে আমাদের এখানে আছে পেন টুল, এটার উপরে রাইট ক্লিক করলে এখানে আসবে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম এবং উপরের একটাতে ক্লিক করলাম, নিচের একটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন অনেকটা পাতার মতন হয়ে গেল। এখন যদি এই সাইড দুইটাতেও আমি ক্লিক করি তাহলে এই দুইটা আবার উঠে যাচ্ছে, এটা সমান হয়ে গেল। এখন আমি একটা বক্স বানিয়ে নিলাম রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে। এখন বক্সটাকে আমি পেন টুল দিয়ে অন্য রকম করব। পেন টুলের ভিতরে রাইট ক্লিক করলে আমরা দেখতে পারবো 4টা টুল আছে, একটা পেন টুল, আর একটা অ্যাড, একটা ডিলিট। এই তিনটাই কিন্তু পেন টুল, একটাতে অ্যাড হবে, একটাতে ডিলিট হবে। কিন্তু আমরা যদি পেন টুল সরাসরি নেই, এটাতে আমরা অ্যাড ডিলিট সব কিছুই করতে পারবো একসাথে। কেমন করে সেটা দেখা দিচ্ছি। একটা আমি বক্স যে বানিয়ে নিয়েছি, এই বক্সের সোজাসুজি উপরে আমি একটা ক্লিক করলাম, যে অবশ্যই পাথ বরাবর হইতে হবে। যেমন এই জায়গায়ও চাইলে ক্লিক করতে পারি, এই জায়গায়ও করতে পারি, যে কোনো জায়গায় অবশ্যই সেটা পাথ বরাবর হইতে হবে। এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে বাইরে অন্যভাবে নতুন একটা শেপ তৈরি হবে, কিন্তু আমি চাচ্ছি না বাইরে করতে, আমি চাচ্ছি সরাসরি এই যে বক্সটা আছে বক্সের ভিতরে করতে, বা বক্সটাকে আমি অন্যরকম করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, বক্সের যে উপরে আমার পাথটা আছে এখানে ক্লিক করব। আর এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসবো তখন দেখাবে যে প্লাস চিহ্ন। আমি যদি কোনো একটা সাইডে যাই, এই সাইডে অ্যাঙ্কর পয়েন্ট তো আছে, যেহেতু আগের থেকে আছে, এখানে যদি আমি পেন টুলটা নিয়ে আসি এখানে মাইনাস চিহ্ন আসবে। আর যদি আমি এখানে নিয়ে আসি এখানে অবশ্যই প্লাস আসবে, যে কোনো জায়গায় প্লাস আসবে, কেননা এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। এখন আমি মাঝামাঝি আসলাম বক্সটার, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে চাই। এখানে ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। যেখানে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট করা যাবে না, তাহলে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি এখানে যেহেতু একটা অ্যাঙ্কর পয়েন্ট করেছি, এখন আবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এটাকে টান দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলাম। এটা এখন দেখতে এটা অন্যরকম লাগতেছে। এভাবে আমরা চাইলে যে কোনো সাইড কম বেশি করতে পারি। এখন যদি আমি উপরের এই সাইডটাকে একটু রাউন্ড করতে চাই তাহলে এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করব, করার পরে যে সার্কেলটা আছে এই সার্কেলে ক্লিক করে টান দিলাম। এখন এটা অনেকটা রাউন্ড হয়ে গেল, এটা অনেকটা কার্ভড হয়ে গেল। আমরা এভাবেই ডিজাইন কম বেশি করতে পারি। এখন যদি আমরা নিচের সাইডটা আমরা কার্ভ করতে চাই তাহলে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে, নেওয়ার পর নিচের সাইডে ক্লিক করব, করার পরে এটা যদি আমি টান দিই এই সাইডটা কার্ভ হয়ে যাবে। আর যদি নিচ দুইটাই একসাথে কার্ভ করতে চাইতাম তাহলে অবশ্যই এইভাবে সিলেক্ট করতে হবে, অথবা যে কোনো একটাতে আগে ক্লিক করার পরে বাকিটাতে ক্লিক করতে হলে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরতে হবে। ধরার পরে যখন আমি ক্লিক করব এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি এটাকে কম বেশি করে নিতে পারি। এটা অনেকটা এখন কাপের মতন দেখতে লাগছে। আমি এখন একটা রাউন্ড শেপ তৈরি করব। রাউন্ড শেপ তৈরি করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে মাঝখানের দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করলাম, করার পর আমি এই দুইটাকে এখন নিচের দিকে একটু নামানোর মতন করব সোজাভাবে। তাহলে এটা কি হলো, অনেকটা ডিমের আকৃতি হলো। আমি আবারও একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। রাউন্ড শেপ তৈরি করার পরে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর নিচে এবং উপরের যে দুটা অ্যাঙ্কর আছে এই দুইটাতে আমি ক্লিক করলাম, করার পরে এটা একটা পাতার আকৃতি নিল। এটাকে আমি এখন চিকন করে নিলাম একটু, এটা দেখতে অনেকটা পাতার মতন লাগছে। আমি নতুন করে একটা রাউন্ড শেপ নিলাম। এখন এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অনেকটা আমের মতন আকৃতি দেব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে আমি ডান দিকে ক্লিক করলাম। ডান দিকে ক্লিক করার পর এটাকে একটু আমি বাঁকা করে দিলাম। বাঁকা করার পর যে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলকে আমি একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেভাবে দেখতে অনেকটা আমের মতন লাগবে। এটাকে আমি একটু কম বেশি করে দিই, কম বেশি করে কিছুটা আমের মতন দেখতে লাগবে, তাহলে আমাদের একটা আমের শেপ তৈরি হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুল আজকে এ পর্যন্তই।
আগামীতে অন্যান্য টুল নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।